তো আজকে আমাদের যে টপিকটা আমরা দেখবো সেটা হচ্ছে ভগ্নাংশ। যদিও ভগ্নাংশ আমাদের বাস্তব সংখ্যার মধ্যেই আমরা করেছি কিছুটা। তো এখানে ভগ্নাংশে কিছু ম্যাথ আছে, মানে এই টাইপের যে টাইপের ম্যাথ গুলো পরীক্ষাতে আসে, কিছু কথার ম্যাথ আছে, সেগুলো আমরা সলভ করব সবাই। তো এই শীটটা আপনাদের আমি গ্রুপে দিয়েছি, এই শীটটা আপনাদের কাজ থাকবে। এটা বুধবারের মধ্যে শেষ করবেন, ঠিক আছে? বুধবারের মধ্যে শেষ করবেন, আর বুধবারে এই শীটের মধ্যে থেকে যে সমস্যাগুলো বের হবে, বুধবার আমাকে শীট ক্লাস দেখাবেন। তো এই শীটটা আপনাদের পড়া থাকবে, এবং এই শীট থেকে যে অংশগুলো আমাদের বোঝার ব্যাপার আছে, যেগুলো জানার দরকার, ওই বেসিক জিনিসগুলো আমি এখন পড়াবো। তো আপনাদের জন্য পড়া থাকলো এই শীটটা অনেক ছোট। আপনাদের অন্যান্য যে শীট গুলো দিই সেই তুলনায় অনেক ছোট একটা শীট। তো এই শীটের ম্যাথ গুলো সবাই করবেন। যার যেখানে সমস্যা, যারা নতুন জয়েন করেছেন তাদের জন্য বলছি, যার যেখানে সমস্যা গ্রুপে আপনার পোস্ট করবেন, বলবেন যে 8 নম্বরের সমস্যা, 9 নম্বরের সমস্যা, সেক্ষেত্রে দেখবেন অনেকেই হেল্প করবে। আর যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে, গ্রুপে আপনারা পোস্ট করবেন, দেখবেন অনেকেই হেল্প করছে। আর আমরা এই শীটের বেসিক জিনিসগুলো আমরা এখন বোঝার চেষ্টা করব। তো প্রথমে আমরা যে জিনিসটা শিখবো সেটা কোনো একটা সংখ্যাকে কিভাবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হয়। আমরা এর আগে পৌনঃপুনিকটা দেখেছিলাম, আজকে আমরা দেখবো নর্মাল সংখ্যা থাকলে এইটাকে কিভাবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হয়। যেমন ধরেন দেওয়া আছে, ধরেন 1.15, যেমন ধরেন বললো 1.15। প্রশ্ন এই 1.15 কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো সাধারণ ভগ্নাংশ কি? এটা আমরা জানি সবাই, সাধারণ ভগ্নাংশ হলো যে ভগ্নাংশের মধ্যে কি থাকে, একটা লব থাকবে, একটা হর থাকবে। একটা লব থাকবে, একটা হর থাকবে। যদি কোনো ভগ্নাংশের লব আর হর থাকে তাহলে সেটাকে বলা হয় সাধারণ ভগ্নাংশ। তো এখানে 1.15 সংখ্যাটা আছে, এই সংখ্যাটাকে কিভাবে প্রকাশ করতে হবে? এটা লব বাই হর আকারে প্রকাশ করতে হবে। এখন এটাকে যদি লব বাই হর আকারে প্রকাশ করি, সেক্ষেত্রে নিয়মটা কি করতে হবে? নিয়মটা এখানে যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটা সবটা আগে লিখতে হবে। যেমন উপর আছে কত, 115। 115 লিখার পরে দেখতে হবে দশমিকের পর ঘর আছে কয়টা। দশমিকের পর যে কয়টা ঘর আছে আমরা সে কয়টা শূন্য দিয়ে ভাগ করবো। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি দশমিকের পরে দুইটা ঘর আছে, সেই জন্য আমরা ওয়ানের সাথে দুইটা শূন্য নিব। ওয়ান সবসময় দিতে হবে। তো যদি দুইটা শূন্য হয় বা দুইটা ঘর থাকে, সেক্ষেত্রে আমরা দুইটা শূন্য দিব। যদি তিনটা ঘর থাকে তাহলে আমরা ওয়ান দিয়ে তিনটা শূন্য দিব। তো এখানে দুইটা ঘর ছিল, তাই আমরা 100 দিয়ে ভাগ করেছি। তিনটা থাকলে আমরা কি করতাম, এখানে 1000 দিয়ে ভাগ করতাম। তো প্রশ্ন ছিল 1.15, এটাকে আপনি কি করবেন? এটাকে আপনি বানাবেন সাধারণ ভগ্নাংশে প্রকাশ। প্রশ্নটা হলো 1.15, এটা দেওয়া আছে দশমিক একটা সংখ্যা, এটাকে প্রকাশ করতে হবে সাধারণ ভগ্নাংশে। নিয়মটা কি ছিল? দশমিকের পর যে কয়টা ঘর আছে সে কয়টা শূন্য দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ একটা ওয়ান তো নিতে হবে সবসময়, আর দশমিকের পর যে কয়টা ঘর আছে সে কয়টা শূন্য দিয়ে ভাগ করতে হবে। এখন যেটা পাওয়া যাবে কাটাকাটি করলে সেটা আমাদের অ্যান্সার। তো আমরা একটু কাটাকাটি করে দেখি কি আছে। এখানে যদি 5 দিয়ে কাটি, যদি আমরা 5 দিয়ে কাটি, তো 5 দিয়ে কাটলে কতবার দেখেন যায়? 5 দুগুণে 10, 3 5 15, 23 বার যায়। 5 দিয়ে কাটলে যায় 23 বার। আর যদি এটাকে 5 দিয়ে কাটি তাহলে যাবে 20 বার। থাকবে নিচে 20, 20 থাকবে, 20 থাকবে, উপর 23। এখন এখানে যে ভগ্নাংশটা আসছে এটা কোন ধরনের ভগ্নাংশ এটা প্রকৃত ভগ্নাংশ হয় নাই। আমরা জানি প্রকৃত ভগ্নাংশ মানে যেখানে লব ছোট হর বড়। যেমন 1/2, লব ছোট হর বড় যদি এমন থাকে সেটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। আবার যদি এরকম হয়তো 2/3, এটাও প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ কোনটা? আচ্ছা, অপ্রকৃত ভগ্নাংশ 3/2। আচ্ছা নিশাদা বলছে, আমরা প্রশ্নটা নিয়ে নেই, আমরা এমনিতেই আলাদা একটা র্যান্ডম প্রশ্ন নিয়েছি, শীট থেকে নিয়ে নেই। সেটা এখানে 1.16 আছে, আমরা 1.15 নিয়ে করছি, এটা আপনাদের জন্য রেখে দিলাম। আচ্ছা, তো এখানে যদি 3/2 হয়, এটা অপ্রকৃত ভগ্নাংশ। 3/2 মানে অপ্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ কি হয়? লব বড় হয়, হর ছোট হয়। তো সাধারণত যেটা দেখা যায় অপশন গুলোতে, যদি কোথাও প্রকৃত ভগ্নাংশ আসে তাহলে অপশনে তো সেটাই থাকবে, কারণ প্রকৃত ভগ্নাংশকে আর ভাঙা যায় না। কিন্তু যদি অপ্রকৃত ভগ্নাংশ চলে আসে অ্যান্সারে, যেমন আমাদের এখানে আসছে 23/20, লব বড় হর ছোট। যেমন এখানে আছে 3/2, এটা অপ্রকৃত ভগ্নাংশ। যদি অপ্রকৃত ভগ্নাংশ চলে আসে অ্যান্সারে, সেক্ষেত্রে অপশন গুলো অপ্রকৃত ভগ্নাংশ এভাবে থাকে না, তখন দেখা যায় এটাকে আপনার মিশ্র ভগ্নাংশ দেওয়া থাকে। এটাকে দেওয়া থাকে কিভাবে? মিশ্র ভগ্নাংশ, মানে সমস্ত দেওয়া থাকে। তো 23/20 কে সমস্ত প্রকাশ করার জন্য কি করতে হয়? 23 কে 20 দিয়ে ভাগ করতে হবে। সমস্ত প্রকাশ করার জন্য নিচে যে সংখ্যাটা আছে এটা দিয়ে ভাগ করতে হয়। ভাগ করলে কত আসবে? 20 একে 20, 20 একে 20,
বিয়োগ করলে থাকবে হচ্ছে নিচে 3। তো সমস্ত প্রকাশ করার নিয়ম হচ্ছে যেটা দিয়ে ভাগ, 20 দিয়ে ভাগ করেছি 20টা নিচে আসবে, আর যেটা হচ্ছে ভাগশেষ আছে 3, ভাগশেষটা যাবে হচ্ছে উপরে। তাহলে অ্যান্সারটা হবে 1 সমস্ত 3/20, না 3/20। তো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো সাধারণত আপনার হচ্ছে যদি অপ্রকৃত ভগ্নাংশ থাকে তখন অপশনটা এইভাবে থাকে না, অপশনটা থাকবে হচ্ছে এইভাবে থাকবে, ঠিক আছে, এইভাবে থাকবে না। আর যদি প্রকৃত ভগ্নাংশ হইতো তখন দেখা গেল যদি এরকম হইতো আপনার উপরে হচ্ছে 20 নিচে 23, তখন অপশনটা এইভাবেই থাকতো, কারণ অপ্রকৃত ভগ্নাংশকে আর ভাঙা যাবে না। তো আশা করি আপনারা সাধারণ ভগ্নাংশ কিভাবে প্রকাশ করতে হয় সেটা বুঝেছেন। যদি আপনার এরকম থাকতো সংখ্যাটা, ধরেন সংখ্যাটা থাকতো হচ্ছে সংখ্যাটা ধরেন থাকবে হচ্ছে 25.25 বা 25.255, এরকম যদি থাকতো তাহলে আমরা কি করতাম, সংখ্যাটাকে আমরা নিচে নিচে ভাগ করতাম হলো 1000 দিয়ে, ব্যাস হয়ে গেল। এভাবেই করতে হবে। সংখ্যাটা কত ছিল, সংখ্যাটা ছিল হচ্ছে 25.255, কি করেছি 1000 দিয়ে ভাগ করেছি, কেন, কারণ এখানে দেখতে পাচ্ছি দশমিকের পরে 3টা ঘর আছে, 3টা ঘর থাকার, এভাবে আপনার হচ্ছে যে কোনো ধরনের ভগ্নাংশ দেওয়া থাকলে, মানে দশমিক দেওয়া থাকলে সেটাকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করবো কিভাবে, যে কটা ঘর আছে সে কটা শূন্য দিয়ে ভাগ করবো, তাহলেই সাধারণ ভগ্নাংশে প্রকাশ হয়ে যাবে। আর যদি প্রকৃত না থাকে, অপ্রকৃত থাকে, তখন আপনি সমস্ত প্রকাশ করবেন, কারণ সাধারণত অপশনগুলোতে সমস্ত থাকে। আচ্ছা, এটা গেল একটা। আর কোনটা ক্ষুদ্রতম কোনটা বৃহত্তম সেগুলো তো আমরা পড়েছি আগের ক্লাসে। কোনটা ক্ষুদ্রতম কোনটা বৃহত্তম পড়েছি। যারা হচ্ছে আগের ক্লাসটা করেন নাই তারা আমাকে একটু নক দিন ক্লাস শেষে, আমি হচ্ছে দেখি আগের ক্লাসের রেকর্ডিংটা আপনাদের দিব। ওই ক্লাসের লাস্টের অংশে মেবি আমরা হচ্ছে ক্ষুদ্রতম বৃহত্তমটা পড়েছি, ওটা দেখলে আপনারা পারবেন। আচ্ছা, এরপরে যে ধরনের অঙ্কগুলো আছে এখানে এখানে হচ্ছে আপনার কিছু কথার অঙ্ক আছে। এই কথার অঙ্কগুলো পারার জন্য আমাদের ভগ্নাংশটা বুঝতে হবে, ভগ্নাংশের বিষয়টা বুঝতে হবে, তাহলে আপনি হচ্ছে কথার অঙ্কগুলো পারবেন। তো এমনিতেই নর্মাল কিছু কনসেপ্ট আছে, ওই কনসেপ্ট গুলো বুঝলেই আপনার ওই অঙ্কগুলো পারা যাবে। যেমন ধরেন আমরা হচ্ছে 9 নম্বরটা এক্সাম্পল হিসেবে নেই। বলেছে দুইটি ভগ্নাংশের গুণফল দেওয়া আছে 15/28, 15/28 দেওয়া আছে হচ্ছে দুইটি ভগ্নাংশের গুণফল। এদের একটি হচ্ছে 5/7 হলে অপরটি কত, অপর ভগ্নাংশটি কত। দুইটা ভগ্নাংশের গুণফল দেওয়া আছে, আর দেওয়া আছে এদের একটা হলো এত হলে আরেকটা কত হবে। এখন আমি যদি আপনাকে বলি, জাস্ট এভাবে জাস্ট চিন্তা করেন যে দুইটা সংখ্যার গুণফল হচ্ছে 30, একটা সংখ্যা যদি 5 হতো, যদি এভাবে বলি দুইটা সংখ্যার গুণফল হচ্ছে 30, একটা যদি 5 হয় অন্যটা কত, তাহলে আপনি কি করতেন, আপনি হচ্ছে 30 কে ভাগ করতেন কত দিয়ে, 30 কে আপনি ভাগ করতেন 5 দিয়ে, ভাগফলে আসতে হচ্ছে 6। এইখানে কিন্তু এই কাজটাই করতে হবে। বলেছে দুইটি ভগ্নাংশের গুণফল হচ্ছে কত, একটা হচ্ছে বলা হচ্ছে এখানে 15/28। তো এই 15/28 কে আপনি কি করবেন, ভাগ করবেন হচ্ছে অন্য একটা ভগ্নাংশ দিয়ে। তো এখানে দেওয়া আছে দুইটা ভগ্নাংশের গুণফল হচ্ছে 15/28। তো বলেছে এদের মধ্যে একটা হচ্ছে 5/7, তার মানে 15/28 কে যদি আপনি 5/7 দিয়ে যদি ভাগ, তাহলে অন্য ভগ্নাংশটা চলে আসবে। এখন 5/ভাগ আমরা জানি কোন একটা ভগ্নাংশ যদি ভাগ থাকে এখানে, ভাগটাকে তুলে দিলে কি চিহ্ন হয়ে যাবে, এটা গুণ চিহ্ন হয়ে যাবে। ভাগটাকে তুলে দিলে কি হবে, গুণ চিহ্ন হবে, আর পরের যে ভগ্নাংশটা আছে সেটা হচ্ছে লব হরটা চেঞ্জ হয়ে যাবে। লব হর হচ্ছে চেঞ্জ, লব যাবে হরের জায়গায়, হর যাবে লবের জায়গায়। এখানে ভাগটাকে যদি আমরা গুণ করে দেই, গুণ করে দিলে 7টা যাবে উপরে, 5টা আসবে নিচে। এখন আপনারা কাটাকাটি করলে অ্যান্সারটা পেয়ে যাবেন। আবার শোনেন, বলেছে দুই রাশির গুণফল দেওয়া আছে 15/28, একটা বলেছে 5/7, অন্যটা কত। তাহলে আমরা বলেছিলাম দুইটা সংখ্যা 30 হলে একটা যদি 5 হয়, দুইটা সংখ্যার গুণফল 30, একটা যদি 5 হয়, তাহলে অন্যটা 30 কে 5 দিয়ে ভাগ করলে পাওয়া যাবে 6। এখানে দুইটা ভগ্নাংশের গুণফল দেওয়া আছে, একটা যদি 5/7 হয়, অন্যটা কত। তাহলে আমরা এখানে কাটাকাটি করি, 7 দিয়ে কাটলে 4×7 28, 4×7 28, উপরে হচ্ছে 15, 15কে যদি আমরা 3 দিয়ে 5 দিয়ে কাটি তাহলে 3×5 15, লাস্টে অ্যান্সার পাওয়া যাচ্ছে 3/4। তাহলে আমরা বলতে পারি একটা ভগ্নাংশ যদি 5/7 হয়, অন্যটা অবশ্যই 3/4 হবে। অর্থাৎ সহজ কথা বললে 3/4 আর 5/7, এই দুটা গুণ করলে 15/28 পাওয়া যাবে। এই দুটা গুণ করলে 15/28 পাওয়া যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন হচ্ছে একই টাইপের ম্যাথ আছে পরেরটা 10 নাম্বার। একই টাইপের ম্যাথ হচ্ছে পরেরটা 10 নাম্বার। বলেছে 20/21 এর মধ্যে 2/7 কতবার আছে।
20/21 মধ্যে 2/7 কতবার আছে? এই 9 নাম্বার প্রশ্নটাকে একটু ঘুরিয়ে একটু অন্যভাবে প্রেজেন্ট করেছে 10 নম্বরে, একটু ভিন্নভাবে প্রেজেন্ট করেছে। কিভাবে? ধরেন আমি যদি বলি একটা সংখ্যা হচ্ছে মনে করেন 10, একটা সংখ্যা হচ্ছে 10। তো আমি যদি আপনাকে বলি এই 10 সংখ্যাটার মধ্যে 2 সংখ্যাটা কতবার আছে? 10 সংখ্যাটার মধ্যে 2 সংখ্যাটা কতবার আছে? আপনি কি করতেন? আপনি হচ্ছে 10 কে 2 দিয়ে ভাগ করতেন। ভাগ করলে আপনি বলতেন 10 সংখ্যার মধ্যে 2 সংখ্যাটা 5 বার আছে, মানে 2 কে 5 গুণ করলে 10 পাওয়া যায়। 10 সংখ্যাটার মধ্যে 2 সংখ্যাটা 5 বার আছে, কারণ 2 কে 5 গুণ করলেই 10 পাওয়া যায়। একই ধরনের প্রশ্ন আপনাকে বলেছে যে 20/21 এই সংখ্যার মধ্যে 2/7 কতবার আছে? তো আপনার কি করতে হবে? 20/21 যেটা দেওয়া আছে এটাকে আপনার হচ্ছে 2/7 দিয়ে ভাগ করতে হবে। দেখেন একই জিনিস কত সুন্দর করে আপনার প্রশ্নটা চেঞ্জ করে ফেলেছে। এখন যদি আমরা 20/7 কে 21 কে যদি আমরা 2/7 দিয়ে ভাগ করি, তাহলে কত আসবে এখানে? এখানে হচ্ছে আপনার ভাগ করলে বোঝা যাবে। তবে আমরা হচ্ছে এখানে সরাসরি এভাবে 2/7 না লিখে, পরীক্ষায় যেহেতু আমাদের সময় কম, আমরা ভাগ না লিখে সরাসরি কি করব, পরীক্ষা হচ্ছে আমরা এখানে গুণ দিয়ে দিব। আমরা এখানে ভাগের পরিবর্তে গুণ লিখে ফেলবো, পরীক্ষাতে সরাসরি লিখবো 20/21। আর আমরা তো জানি ভাগকে উল্টালে গুণ হয়, তখন কি হয়, তখন উল্টায়, তখন কি হবে, 7টা যাবে উপরে, 2টা আসবে নিচে। আগে ছিল 2/7, এখন আসছে 7/2। আপনার খাতায় ডিটেলস লিখেন, কিন্তু আমি জাস্ট পরীক্ষা কিভাবে করবেন সেটা বোঝানোর জন্য একটা শর্ট করে করলাম। তো এটা কাটলে হয় 3×7=21, আর এটা কাটলে হয় কত, 10×2 = 20, 10×2 = 20। তো অ্যান্সার কত কত আসে, 10/3 আসে। যেহেতু এটা প্রকৃত ভগ্নাংশ না, অপ্রকৃত ভগ্নাংশ, তখন দেখা যাবে পরীক্ষাতে এটা হচ্ছে সমস্ত আকারে দেওয়া আছে। তো সমস্ত প্রকাশ করার সিস্টেমটা কি? 10 কে 3 দিয়ে ভাগ করলে কতবার ভাগ যাবে? 10 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি 3 বার ভাগ যাবে। 10 কে 3 দিয়ে ভাগ করলে যাবে হচ্ছে 3 বার ভাগ। 3×3 = 9, আর ভাগশেষ থাকবে হচ্ছে 1। ভাগশেষ থাকবে 1, ভাগশেষটা লিখতে হয় উপরে। আর যেটা দিয়ে আমরা ভাগ করেছি, যে ভাজক যেটা দিয়ে ভাগ করি সেটাকে বলি আমরা ভাজক। আর এই 10টার নাম হচ্ছে ভাজ্য। আর 3 এখানে যা আসতেছে সেটা হচ্ছে ভাগফল, লাস্ট এটা হচ্ছে ভাগশেষ। আবার বলছি, 3টা হচ্ছে ভাজক, যেটা দিয়ে আমরা ভাগ করি সেটা হচ্ছে ভাজক। 3টা হচ্ছে ভাজক, 10টা হচ্ছে ভাজ্য। আপনার খাতায় লিখে নিতে পারেন যাদের এটা নিয়ে কনফিউশন হয়। 3টা হচ্ছে ভাজক, 10টা হচ্ছে ভাজ্য, আর এটা হচ্ছে কি, ভাগফল, আর লাস্টটা হচ্ছে ভাগশেষ। তো এখানে হচ্ছে আমরা 3 দিয়ে হচ্ছে ভাগ করেছিলাম, তাই 3টা হচ্ছে নিচে আসবে, আর ভাগশেষটা 1টা উপরে যাবে। তাহলে আমরা বলতে পারি 10/3 বার, অথবা 3 সমস্ত 3 ভাগের একবার, 3 সমস্ত 3 ভাগের একবার, অথবা 3 সমস্ত 1/3। তো হচ্ছে অ্যান্সার হচ্ছে 3 সমস্ত, এই যে এইটা গ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এইটা হচ্ছে আর এক ধরনের এরপরে দেখেন, এরপর হচ্ছে বিভিন্ন অংশ নিয়ে ম্যাথ আছে, আমরা একটু অংশটি দেখি। যেমন হচ্ছে আপনার 8 নাম্বারটা বলেছে কোন এত অংশ সমান হচ্ছে 48। মানে কোন একটা সংখ্যা আছে তার 7/3 হচ্ছে 48। কোন একটা সংখ্যা আমরা ধরেন যদি ধরে নেই, কোন একটা সংখ্যা হচ্ছে ধরেন ওয়াই, আমরা ধরলাম একটা সংখ্যা হচ্ছে ওয়াই। বলেছে কোন সংখ্যার, মানে এই সংখ্যার, যে সংখ্যার, এই সংখ্যার 3/7, কোন সংখ্যার 3/7 এত অংশ সমান হচ্ছে 48 হবে। আপনি যদি কথা বুঝতে পারেন তাহলে কিন্তু ম্যাথ একবার ইজি। এর জন্য আপনাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। ম্যাথ প্র্যাকটিস করলে আপনি হচ্ছে কথাগুলো ইজিলি বুঝতে পারবেন। বলেছে কোন সংখ্যার 3/7 হবে 48, 3/7 হবে সমান 48। তাহলে আমরা বললাম একটা সংখ্যা সমান হচ্ছে 48, সংখ্যাটা কত? আপনি কি করবেন, সংখ্যাটা বের করবেন। তো আমরা সংখ্যাটা বের করি, y সমান, এখানে 48 আছে, যদি আপনি ওই 3/7 কে ডান পাশে নিয়ে আসেন তাহলে কি হবে, তখন এটা হয়ে যাবে 7/3। ডান পাশে হলে 7/3 কেন হবে? কারণ এইখানে এটা গুণ আছে, যদি ডান পাশে পাঠান তখন সেটা ভাগ হবে। আর ভাগকে গুণ আকারে লিখতে গেলে তখন কি হবে, ভগ্নাংশটা চেঞ্জ হয়ে যাবে, লবটা যাবে উপরে, হরটা আসবে নিচে। মানে লব হরটা চেঞ্জ হয়ে যাবে, লব হরের জায়গায় হর লবের জায়গায় যাবে। কি বলেছি আবার শুনেন, এখানে 3/7 গুণ আছে, ডান পাশে নিলে এটা ভাগ হবে। আর ভাগটাকে যদি আপনি গুণ করতে চান তখন কি হবে, 3/7 আর 3/7 থাকবে না, তখন সেটা 7/3 হয়ে যাবে। কাটাকাটি করলে কত আসে, 3×16 = 48, 3×16 = 48। 16কে যদি আপনি 7 দিয়ে গুণ করেন তাহলে কত হবে, 6 7 42, 2 হাতের 4, 7 একে 7, আর 4 হচ্ছে 11। অ্যান্সার হবে হচ্ছে 112, অর্থাৎ
যদি বলা হয় কোন সংখ্যার 3/7 অংশ সমান 48, তাহলে অ্যান্সার হচ্ছে 112। এখন পরীক্ষাতে এটা আপনি শর্টে করতে চাইলে কোন সংখ্যার এত অংশ সমান 48, তাহলে হচ্ছে আপনি 48 এর সাথে জাস্ট সংখ্যাটা আপনি গুণ করবেন উল্টায়, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে। কারণ কারণ হচ্ছে আমরা জানি যে কোনো একটা সংখ্যা যদি ধরিও, তো সেক্ষেত্রে এই 3/7 সাথে ধরবো, তখন এটার মান বের করতে গেলে 3/7 হচ্ছে ওই পাশে চলে যাবে, ওই পাশে চলে গেলে অটোমেটিক কি হবে, 7টা উপরে যাবে, 3টা নিচে আসবে। আপনি পরীক্ষার জন্য এইভাবে করতে পারেন তাড়াতাড়ি করার জন্য। ঠিক আছে, এটা করতে পারেন তাড়াতাড়ি করার জন্য। আমি এটা মুছে দিলাম। এরপর হচ্ছে আপনার 7 নাম্বার যে ম্যাথটা আছে, বলেছে কোনটি লঘিষ্ঠ আকারে প্রকাশিত, মানে এগুলো আপনি কাটতে কাটতে ভাগ করতে করতে যেটা ছোট হবে সেটা হচ্ছে অ্যান্সার। মানে আগে হচ্ছে এগুলো কাটতে হবে, কাটার পরে দেখতে হবে কোনটা সবচেয়ে ছোট। তো ছোট বের করার সিস্টেমটা কি, ওই যে ভগ্নাংশকে আমরা যেভাবে ছোট করি, ঠিক আছে, আমরা আপনাদের মনে আছে যে হচ্ছে আর গুণন করে করে যেটা করা হয় সেটা হচ্ছে আপনার অ্যান্সার। তো এই অঙ্কটা অনেক বড়, এই ধরনের অঙ্ক পরীক্ষা দেখলে স্কিপ করে যাওয়া উচিত, কারণ আপনার 343 1001 দিয়ে ভাগ করতে গিয়ে খবর হয়ে যাবে। মানে এটা আপনি স্কিপ করে যাওয়া উচিত, পরে টাইম পেলে আপনি চেষ্টা করবেন। আর যদি এটা প্রথমে করতে চান সেক্ষেত্রে আপনার দেখবেন 3 অঙ্কের সময় একটাই নিয়ে নিয়েছে, এবং এটা যে আপনি মিলাইতে পারবেন তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। কারণ আপনি 77 143 কাটাকাটি করলেন, করার পর ধরেন একটু ছোট হলো হালকা, এই যে এখানে আছে, ধরেন আপনি 77-কে আপনি কাটলেন, কাটার পর হচ্ছে একটু ছোট হলো, 102-কে 299 দিয়ে কাটলেন, একটু ছোট হলো, 113-কে কাটলেন, এটা কাটা যাচ্ছে না, 343 কাটলে এটা আসতেছে। এখন আমরা কি করতে হবে, 4টা ভগ্নাংশের মধ্যে দেখতে হবে কোনটা সবচেয়ে ছোট, বলেছে কোনটা লঘিষ্ঠ আকারে প্রকাশিত। তো আমরা ছোটটা কিভাবে বের করতে সেটা তো আমরা জানি, আমরা তো এটা আগের ক্লাসে করেছি। 4টা ভগ্নাংশ থাকলে কোনটা সবচেয়ে ছোট সেটা বের উপায় কি, ক্রস গুণন করে করে দেখতে হয়। ক্রস গুণন করে দেখতে হবে কোনটা হচ্ছে ছোট। তো এখানে যেহেতু সংখ্যাগুলো একটু বড় বড়, সেক্ষেত্রে আপনার গুণ করাটা একটু কষ্ট হয়ে যাবে। তো আপনি যদি এইভাবে পরীক্ষা যদি এই অঙ্কটা করতে যান, জাস্ট আপনাদের একটা আইডিয়া দিই, যদি পরীক্ষা আপনি অঙ্কটা করতে যান, দেখেন অনেক বিশাল অঙ্কটা কিন্তু বিশাল বড়, কারণ হচ্ছে এখানে সংখ্যাগুলো অনেক বড় বড়। তো আপনার বের করতে হবে কি, এই 4টার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা, সবচেয়ে ছোট সংখ্যা। তো তখন তো আমাদের হাতে ক্যালকুলেটর থাকবে না, তখন একটু টাফ হয়ে যাবে। তো আমরা এখানে ট্রাই করতে পারি, যেমন 7 13 91, তারপর 6 13 কত, 6 13 হচ্ছে 78। তো 7 13 91, এখানে আসে 91, 6 13 হচ্ছে কত, 78, 6 13 হচ্ছে 78। তো এই দুইটার মধ্যে কোনটা ছোট, 78 হচ্ছে 91 থেকে ছোট। তার মানে এই দুইটা সংখ্যার মধ্যে 6/13 হচ্ছে ছোট। কি করেছে, আমরা ক্রস গুণ করে দেখি দুইটার মধ্যে ছোট কোনটা। এখানে 7 হচ্ছে 91, 6 হচ্ছে 78, 78 হচ্ছে ছোট, তার মানে এই দুইটার মধ্যে ছোট হচ্ছে 6/13। আবার একইভাবে এখন গুণ করতে হবে, এই দুইটা গুণ করে দেখতে হবে কোনটা ছোট। এখানে গুণ করলে আনুমানিক কত আসবে, 6 আর 3 গুণ করলে 3 6 1800, আর হচ্ছে 1800 পরে একটু বেশি আসবে। আর এটা গুণ করলে কত হবে, 113, আর 10 গুণ করলে হচ্ছে আপনার আনুমানিক যেটা হবে সেটা হচ্ছে বোঝা যাচ্ছে এই সংখ্যাটা একটু বড় হবে, 1800 সামথিং এর মতো হবে। বোঝা যাচ্ছে এই সংখ্যাটা একটু বড় হবে, আর 6/13 হচ্ছে একটু ছোট হবে। তারপর হচ্ছে এখানে যদি পুরোপুরি এক্সাক্টলি গুণ করতে চান, তখন কিন্তু আপনার হচ্ছে পরীক্ষার টাইম পাবেন না, আপনার একটু মোটামুটি আইডিয়া করে নিতে হবে যে 113-কে 13 দিয়ে গুণ করলে কত আসবে, আর 6 দিয়ে গুণ করলে কত আসবে। আপনি এখানে গুণ করে দেখেন, 6 দিয়ে গুণ করলে 300 1800, আর এখানে 50 দিয়ে গুণ করলে 300, মানে এখানে মোটামুটি হচ্ছে 2100 মতো হয়। আর এটাকে গুণ করলে কিন্তু কত হবে, এটা হচ্ছে 100, আর হচ্ছে এটা হচ্ছে 1300, 1300, মানে মোটামুটি 1500 1400 মতো হবে, 2100 কিন্তু হবে না। এটা আইডিয়া নিলে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে কত, এটা হচ্ছে আপনার হচ্ছে কত ছিল, হারিয়ে গেলাম আমি, এটা হচ্ছে 2100 মতো। আর এটা হচ্ছে আপনার গুণ করলে হচ্ছে কত, 14 1500 মতো হবে। তো যদি সেটা হয় সেক্ষেত্রে এটা হচ্ছে ছোট। এখন যদি আপনি এক্স্যাক্টলি গুণটা করতে যান, আমার তো এখানে গুণফল জানার দরকার নাই, এক্সাক্ট গুণফলটা জানার দরকার নাই, মোটামুটি আইডিয়া করে আপনি যা করতে পারেন, যত সময় বাঁচাতে পারেন। তো গুণ করে দেখলাম এটা হচ্ছে ছোট, এটা 1700 বা 1600 মতো হয়, তো এই জন্য এটা হচ্ছে এই তিনটার মধ্যে ছোট। এরপর আপনার এই দুইটা গুণ করতে হবে, এই দুইটা গুণ করলে দেখেন, এটা হচ্ছে আপনার গুণ করলে 3 3 9, মানে এটা হচ্ছে মোটামুটি 9000 সামথিং হবে, 9000 সামথিং। আর এটা হচ্ছে 1000 আর 113 গুণ করলে 10,000 উপরে যাবে। 1000 আর 100 গুণ করলে কত হয়, 10,000 হয়, আর যেহেতু 113 আছে তার মানে আরো বড়। তার মানে এটা গুণ করলে হবে 10,000 সামথিং, আনুমানিক আমরা বললাম, এটা গুণ করলে হবে 10,000 সামথিং, এটা গুণ করলে হবে 9000 সামথিং। তাহলে এখানে ছোট কোনটা, 9 যেটা সেটা ছোট, হারাই ফেলছি। আচ্ছা ঠিক আছে, আপনারা একটু গুণ করে দেখেন কত হয়। মানে গুণ করে যেটা হয়, জাস্ট আপনার আইডিয়া করে গুণ করেন, গুণ করে যেটা আসে সেটা হচ্ছে আপনার ছোট। আচ্ছা একটু আমাকে 1 সেকেন্ড টাইম দিন, জাস্ট 1 সেকেন্ড, আমি জাস্ট ছোট একটা জিনিস চেক করি। আপনাদের কাছে কারো কাছে কি মোবাইল থেকে চেক করে দেখেন তো, আমার হচ্ছে
ছোট একটা ডাউট হচ্ছে। স্যার কোনটা কোনটা গুণ করতে বলছেন একটু আবার বলুন। আপনি গুণ করবেন হচ্ছে, জাস্ট আপনি গুণ করা লাগবে না, আপনি হচ্ছে 113 কে 355 দিয়ে ভাগ করেন। 113 কে 355 দিয়ে ভাগ করে কত হচ্ছে আমাকে একটু বলেন। আর কেউ একজন হচ্ছে আপনি ভাগ করেন হচ্ছে ইয়েকে। স্যার 0.3183। আচ্ছা 0.3183 না? 113 কে 355 দিয়ে ভাগ 0.1 করছেন। আচ্ছা 0.3183। আচ্ছা এরপর ভাগ করেন হচ্ছে আপনার 343 কে 1001 দিয়ে। 343 কে 1001 দিয়ে ভাগ করেন কত আসে দেখেন তো একটু। 0.343 343 তাই না? আচ্ছা 49 কে ভাগ করলে এত আসে। আচ্ছা তো আমরা এখানে ছোট একটা জিনিস ভুল করেছি, সেটা হচ্ছে আপনার হচ্ছে আমরা হচ্ছে এখানে সংখ্যা নেওয়ার সময় 343 আর 1001 নিয়েছি, কিন্তু এটা কাটাকাটি করার পর যেটা আসবে 49 আর 143, আপনি এইটা বসাবেন, এখানে বসালে দেখবেন অ্যান্সারটা আপনার পাওয়া যাবে 49 আর নিচে হচ্ছে 143। আমরা তো এখানে কাটাকাটি করার পর 49 আসছিল আর নিচে আসছিল কত 143। এই দুইটা বসায় হচ্ছে আপনারা গুণ করবেন, তাহলে হচ্ছে আপনার অ্যান্সারটা চলে আসবে। ঠিক আছে 143। এই জায়গাতে হচ্ছে আপনার 49 আর 143 বসাবেন। এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই অঙ্কের কথা, যেটা আমি বলছিলাম যে এই অঙ্কটা যদি আপনি পরীক্ষায় করতে যান তখন কিন্তু আপনারা দেখেন অলরেডি দুই আছে। এই হচ্ছে আপনার ভুল হয়, তাহলে কিন্তু আপনার এই অঙ্কের জন্য যে সময় এটা কিন্তু পুরোটাই বাদ যাবে। এই জন্য যে অঙ্ক আপনি বুঝতে পারবেন এটা বেশি বড়, এটা আপনি প্রথমে স্কিপ করে পরবর্তীতে আপনি অ্যান্সার করবেন। ঠিক আছে? আচ্ছা তারপরে হচ্ছে আপনার যে অঙ্কগুলো আছে সেগুলো সব হচ্ছে নর্মাল কথার অঙ্ক। নর্মাল কথার অঙ্ক। তো এই নর্মাল কথার অঙ্কগুলো বোঝার জন্য আমাদের অঙ্কের ডাকে বুঝতে হবে যে এখানে কি কি বলছে উপর নিয়ে আপনাদের স্যাম্পল দেখায়। হচ্ছে কোনটা নিব, যেগুলো ধরে করতে হয় সেগুলো আমরা একটু দেখি। যেমন ধরেন 16 এই অঙ্কগুলো বেশি ইম্পর্টেন্ট। এই অঙ্কটা একটু দেখেন, বলেছে একটি হচ্ছে একটি খুঁটির অর্ধাংশ মাটির নিচে, মানে খুঁটির অর্ধেক মাটির নিচে, 1/3 পানির মধ্যে, আর 12 ফুট হচ্ছে পানির উপর আছে। খুঁটির দৈর্ঘ্য কত? এখন আপনি যদি খুঁটির দৈর্ঘ্য না জানেন তাহলে তো আপনি খুঁটির অর্ধেক কতটুকু বুঝতে পারবেন না। তো এই জন্য আপনাকে খুঁটিটা ধরে নিতে হবে হচ্ছে এক্স। আগে ধরতে হবে খুঁটিটা হচ্ছে এক্স। এখন বলেছে খুঁটির অর্ধেক হচ্ছে মাটির নিচে, মানে কি এক্স এর অর্ধেক, এক্স এর অর্ধেক হচ্ছে মাটির নিচে, 1/3 হচ্ছে পানির মধ্যে, মানে এক্স এর 3/1 মানে 3 এর এক্স ভাগ, মানে এক্স এর 1/3 মানে কি এক্স ইন্টু 1/3। এক্স এর মানে হচ্ছে গুণ, যদি বলা হয় এক্স এর 1/3 মানে কি এক্স এর 1/3। তো এটা মানে কি দাঁড়াচ্ছে x/3 দাঁড়াচ্ছে। আবার যদি বলা হয় এক্স এর 2/3 যদি বলা হয়, যদি বলা হয় এক্স এর 2/3, তার মানে কি এক্স ইন্টু 2/3। তো এখানে যদি বলা হয় এক্স এর 1/3, 1/3 মানে হচ্ছে x/3। এখন বলেছে অর্ধেক হচ্ছে মাটির নিচে, তো আমরা যদি একটা খুঁটি আঁকার চেষ্টা করি, এটা ধরেন একটা খুঁটি, এটার অর্ধেক হচ্ছে মাটির নিচে, এটা হচ্ছে মাটির নিচে, 1/3 হচ্ছে পানির মধ্যে, আর 12 ফুট হচ্ছে পানির উপরে, এটা হচ্ছে 12 ফুট। 1/3 মানে হচ্ছে x/3 হচ্ছে পানির উপরে, আর হচ্ছে আপনার এইটুকু, অর্থাৎ এটা কতটুকু ছিল অর্ধেক x/2, এইটুকু হচ্ছে আপনার পানির মধ্যে। তাহলে টোটালটা যোগ করলে কতটুকু পাওয়া যাবে? এই সবটা যোগ করলে কিন্তু এক্স পাওয়া যাবে, কারণ সবটা খুঁটির দৈর্ঘ্য আমরা ধরেছি, সবটা হচ্ছে এক্স। এক্স এর মধ্যে 12 ফুট হচ্ছে উপরে, x/3 হচ্ছে পানির মধ্যে একবারে মাটি, আর নিচে হচ্ছে একবারে কতটুকু x/2, সবটা যোগ করলে পাওয়া যাবে হচ্ছে এক্স। আমাদের ইকুয়েশনটা করার জন্য কি করতে হবে, সবটা যোগ করে এক্স ধরতে হবে। যদি সবটা যোগ করে আমরা এক্স ধরি তাহলে অ্যান্সার পাওয়া যাবে। তা আমরা যোগ করলাম, এই যে x/2 আছে, তার সাথে x/3 আছে, তার সাথে 12, তিনটা অংশ যোগ করলে পাওয়া যাবে কত? তিনটা অংশ যোগ করলে পাওয়া যাবে হচ্ছে এক্স। এখন এই অঙ্কটা সলভ করার জন্য আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে এক্স গুলোকে এক পাশে নেবেন, 12টাকে এক পাশে নেবেন। তো আমরা চাইলে কি করতে পারি, এখানে 12টাকে রেখে দিয়ে আমরা হচ্ছে এটাকে ডান পাশে নিতে পারি, এটাকেও ডান পাশে নিতে পারি। নিলে কি হবে, এটা প্লাস আছে এটাও প্লাস আছে, ডান পাশে গেলে মাইনাস হয়ে যাবে। তো এখানে জাস্ট এখানে সলভ করা আছে দেখেন। আমরা হচ্ছে এখানে একরকম ভাবে করছি, আপনারা আপনাদের মতো করবেন, এখানে অনেকগুলো লাইন গ্যাপ দিয়েছে।
আপনারা যেটা করবেন এক্স মাইনাস এক্স বাই টু মাইনাস এক্স বাই থ্রি আর 12টা যদি আরেক পাশে থাকে সেক্ষেত্রে আপনার হচ্ছে সমীকরণটা যেভাবে আসে ঠিক সেভাবে করে সলভ করবেন। মানে হচ্ছে এরকম দাঁড়াবে, তখন এটাকে সলভ করার পরে লাস্টে হচ্ছে দ্বিতীয় লাইন যাবে হচ্ছে এরকম এক্স মাইনাস এক্স বাই টু, তারপর হচ্ছে মাইনাস এক্স বাই থ্রি, আর 12টা তো এক পাশে ছিলই, 12টা যেখানে ছিল সেখানে আমরা রাখলাম, জাস্ট আমরা লেখার সময় ঘুরাই লিখলাম। কেন ঘুরাই লিখলাম? 12টা হচ্ছে আমরা 12টা দেখতেছি হচ্ছে একটা ধ্রুবক সংখ্যা, মানে এখানে এক্স ওয়াই কিছুই নাই, সেই জন্য আমরা 12টাকে ডান পাশে রাখলাম আর এক্স গুলা সবগুলো হচ্ছে বাম পাশে রাখলাম। এখন আপনারা সলভ করবেন, কিভাবে সলভ করবেন এটা হচ্ছে করার জন্য লসাগু করবো। 3 আর 2 লসাগু হচ্ছে 6, 3 আর 2 লসাগু হচ্ছে 6, 6 কে আপনি হচ্ছে এখানে কিছু নাই, না থাকলে 6 হবে উপরে, উপরে হবে 6x, 2 দিয়ে ভাগ করেন তাহলে আর 3 এর মান বের করবেন। x এর মান বের করতে গেলে কি করতে হবে, এখানে হচ্ছে আপনার 3 আর 2 যোগ করলে 5, 6 থেকে 5 বাদ দিলে শুধু x থাকবে, আর 6টা এখানে ভাগ আছে ডান পাশে পাঠালে 12 সাথে গুণ করলে কত হবে, তার মানে সবটা দৈর্ঘ্য হচ্ছে সবটা দৈর্ঘ্য হচ্ছে ঠিক করে দেয় বলে, ধরেন প্রশ্ন এইটাই। তো আপনার এখানে দৈর্ঘ্য বের করতে না বলে আপনাকে যদি অন্য কিছু বের করতে বলে, যদি বলা হয় খুঁটির মাটির নিচে কতটুকু আছে, খুঁটির মাটির নিচে কতটুকু আছে, তো বলেছে মাটির নিচে হচ্ছে অর্ধেক, মানে এক্স এর অর্ধেক হচ্ছে মাটির নিচে, এক্স এর মান কত 72, 72 অর্ধেক কত, 72 অর্ধেক হলে হবে 36। তারপর যদি বলে পানির মধ্যে কতটুকু আছে, পানির মধ্যে ছিল এক্স এর 1/3, মানে এক্স এর এক্স ভাগ 3, তো 72 কে যদি আপনি 3 ভাগ করেন তাহলে 3 চব্বিশে 72, তাহলে পানির মধ্যে আছে হচ্ছে 24। এভাবে করে কিন্তু আপনাকে প্রশ্নটা করতে পারে। এই জন্য হচ্ছে আপনার খালি অঙ্ক মুখস্থ করলে হবে না, ম্যাথ করার সময় আপনাকে অবশ্যই বুঝতে হবে আমার এই অঙ্কে কি চেয়েছে, অন্য অঙ্কে কি চেয়েছে। যেমন পরের অঙ্কটা যেমন হচ্ছে আপনারা দেখেন ধরার দরকার নাই, কেন ধরার দরকার নাই, কারণ বলেছে একটি বাঁশের 4 ভাগের 1 অংশ লাল, 2 ভাগের 1 অংশ কালো এবং অবশিষ্ট অংশ হচ্ছে সাদা, সাদা অংশের দৈর্ঘ্য কত। এখন এটা যদি আপনি ধরে করেন তাতে কোনো সমস্যা নাই, কিন্তু এমনি দেখতে পাচ্ছি আমরা এখানে ধরে করার দরকার নাই, কারণ হচ্ছে এখানে বলেছে সাদা অংশের দৈর্ঘ্য কত। যদি আপনি সবটা জানেন, ঠিক আছে, আগের অঙ্ক যেটা করেছি আমরা ওইটাও এভাবেই করা যাবে, দুইটা একই ভাবে করা যাবে, জাস্ট আপনি এটাকে শিখেন, তারপর হচ্ছে ওই এই নিয়মটা শিখেন, তারপর আপনি ওই নিয়মে করতে পারবেন ম্যাথটা। তো বলেছে এত অংশ হচ্ছে লাল, এত অংশ হচ্ছে কালো। যদি আমরা এক্স ধরে নিই, যদি সম্পূর্ণটা ধরে লাল, তারপর কত অংশ কালো, এক্স বাই টু হচ্ছে কালো, এক্স বাই টু হচ্ছে কত কালো। এখন বলেছে অবশিষ্ট অংশ হচ্ছে সাদা, অবশিষ্ট অংশ হচ্ছে সাদা। এখন এই অবশিষ্ট অংশ কতটুকু আপনাকে বের করতে হবে। যদি আপনি এক্স ধরে করেন সেক্ষেত্রে এখন কিন্তু আপনার কোনো ধরনের মান নেই, কোনো ধরনের সংখ্যা এখানে দেওয়া নেই, ঠিক আছে, কোনো ধরনের সংখ্যা এখানে দেওয়া নেই। তো আপনি এটা কি করবেন তাহলে, এত অংশ লাল এবং এত অংশ কালো, যদি সবটা থেকে লাল আর কালো বাদ দেন, সবটা কত এক্স, এক্স থেকে যদি আপনি লাল আর কালো বাদ দেন, লাল আর কালো আমরা একসাথে করলাম, তাহলে আপনার পাওয়া যাবে কি, বাকি অংশটা পাওয়া যাবে, তাহলে পাওয়া যাবে হচ্ছে বাকি অংশটা, ঠিক আছে। এখন বলেছে বাকি অংশটা কত এটা আপনাকে বের করতে হবে, বাকি অংশটা কত এটা আপনাকে বের করতে হবে। এখন এই অঙ্কগুলাতে আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে যদি এক্স না ধরে সম্পূর্ণ অংশ ওয়ান ধরি তাহলে কিন্তু জিনিসটা ইজি হয়ে যাবে। আমরা ধরলাম সবটা অংশ হচ্ছে ওয়ান, ওয়ান ধরলে আমাদের সরাসরি অ্যান্সারটা চলে আসবে, ঠিক আছে। আর ওয়ান না ধরলে এক্সট্রা থেকে যেতে পারে, এক্স সহ হচ্ছে অ্যান্সারটা করতে হবে। সবটা যদি আমরা এক্স না ধরে ওয়ান ধরি তাহলে ওয়ান থেকে বলেছে কত অংশ লাল, 1/4 অংশ হচ্ছে লাল, যেহেতু এক্স ধরে নেই তাই উপরে এক্স বসাইতে হবে না। আর কত অংশ কালো বলেছে 1/2, মানে হাফ অংশ হচ্ছে কালো। যদি এইটুক বাদ যায় তাহলে বাকি যেটা থাকবে সেটা হচ্ছে সাদা। তাই আমরা কি করলাম, ওয়ান থেকে সবটাকে বাদ দিলাম। তাহলে আমরা যদি চিত্রকে দেখতে চাই, এটা হচ্ছে একটা বাঁশ, তার উপরের এত অংশ হচ্ছে লাল আর ধরেন হাফ অংশ হচ্ছে কালো, জাস্ট ধরলাম এটা হচ্ছে কালো, এটা হচ্ছে লাল, বের করতে হবে সাদা অংশটা কতটুকু এটা বের করতে হবে। তো আমরা যদি সবটা থেকে উপরের দুইটা অংশ বাদ দিয়ে দিই তাহলে কিন্তু এই অংশটা থেকে যাচ্ছে। তো আমরা সবটা ধরলাম ওয়ান, তার থেকে যদি আমরা এই দুইটা অংশ বাদ দিই তাহলে থাকতেছে কত, নিচের অংশটা পাওয়া যাবে সাদা অংশটা, তো আমরা এখান থেকে বের করে ফেলি। তো এখানে হচ্ছে 4 আর 2 লসাগু কত 4, 4 দিয়ে হচ্ছে লসাগু কত 4, জাস্ট এখানে ব্র্যাকেটটা দিলে আপনাদের বোঝার সুবিধা হবে। 4 কে 4 দিয়ে ভাগ করলে 1 হয়, 1 এর সাথে 1 গুণ করলে 1 থাকে, হচ্ছে 4 কে 2 দিয়ে ভাগ করলে 2 থাকে, উপরে যায় হচ্ছে 2।
তো এখানে থাকে কত? এখানে থাকে হচ্ছে মূলত 1 মাইনাস, উপরে থাকে 3, নিচে থাকে 4। বিয়োগ করলে যা আসে সেটা হচ্ছে অ্যান্সার। এখানে 4 একে 4 আর উপরে হচ্ছে 3। 4 থেকে 3 বাদ দিলে 1 থাকে, 1/4 হচ্ছে আমাদের অ্যান্সার। আর যদি এক্স ধরে করেন সেক্ষেত্রে হয়তো এক্সট্রা থেকে যাবে, তো অ্যান্সার হবে এক্স এর মানে এক্স এর 4/1। তখন এক্সট্রা লেখার দরকার নাই, কারণ এক্স তো আপনি ধরে নিয়েছিলেন। তখন অ্যান্সার হবে 1/4। সাথে এক্স ধরে করলে এক্সট্রা থেকে যাবে, যদি থেকে যায় সেক্ষেত্রে হচ্ছে আপনার আপনি বলবেন এক্স এর 1/4। তো এক্স তো আপনি ধরে নিয়েছিলেন, ওইটা আর কিছু না, আপনার হচ্ছে 1/4টা হচ্ছে অ্যান্সার লিখতে হবে। তাহলে এখানে আমরা দুই ভাবে করতে পারি, এক্স ধরে করতে পারি, এক্স ছাড়া করতে পারি। একইভাবে আরো কিছু ম্যাথ আছে, আপনারা হচ্ছে ওই ম্যাথগুলো দেখলেই আরো ক্লিয়ার হবে আপনাদের কনসেপ্ট গুলো। এখানে অনেকগুলো ম্যাথ আছে একই রকমের। তো এই ভগ্নাংশের এই টাইপের ম্যাথগুলো হচ্ছে প্রাইমারি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। শুধু প্রাইমারি না, আপনার হচ্ছে বিসিএস ছাড়া হচ্ছে যত ধরনের পরীক্ষা আছে, মানে আপনার হচ্ছে 10ম গ্রেড, তারপর হচ্ছে 11তম গ্রেড, বিশেষ করে 11, 12, 13 এই 3টা গ্রেডের জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। ভগ্নাংশের প্রশ্নগুলো আসে। তো এখানে আরো প্রশ্ন আছে, যেমন হচ্ছে আপনার 13 নম্বরটা, এগুলো একটু অন্যরকম। দেখেন এখানে বলা হচ্ছে একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি 11। মানে এগুলো হচ্ছে লব হরের অঙ্ক। লব থেকে 2 বিয়োগ করলে এবং হরের সাথে 3 যোগ করলে ভগ্নাংশের মান হয় হাফ। ভগ্নাংশটি কত? এই ধরনের সবগুলো প্রশ্নের জন্য আপনাকে কি ধরতে হবে? আগে ভগ্নাংশ ধরতে হবে। ভগ্নাংশের হচ্ছে লব এক্স আর হচ্ছে ওয়াই, এটা আগে ধরে নিতে হবে। ধরে তারপর হিসাব করতে হবে। তারপর যদি কোনো শর্ত দেওয়া থাকে তখন আমরা এক্স আর ওয়াই ধরবো না। শর্ত দেওয়া থাকলে শর্ত অনুসারে ধরবো, তাহলে আমার অঙ্কটা ইজি হবে। যেমন এখানে বলেছে লব আর হরের সমষ্টি হচ্ছে 11, সেক্ষেত্রে আপনি এক্স আর ওয়াই ধরবেন না। দেখেন, যদি বলা থাকে লব আর হরের সমষ্টি 11, তার মানে কি? তার মানে দাঁড়াচ্ছে হচ্ছে এরকম, যদি আপনি লব ধরেন এক্স, তার মানে হর কত হবে? 11 থেকে এক্স বাদ দিলে হর পাওয়া যাবে। কারণ হচ্ছে এখানে প্রশ্নে বলেছে একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি 11। 11 মানে হচ্ছে দুইটা সমষ্টি, একটা যদি এক্স হয় তাহলে অন্যটা অবশ্যই 11 থেকে এক্স বাদ দিলে যেটা হবে সেটা। জাস্ট আপনাকে যদি এইভাবে বলি যে একটা সংখ্যা হচ্ছে হচ্ছে 3, আর দুইটা সংখ্যার সমষ্টি হচ্ছে 10, অন্য সংখ্যাটা কত? তাহলে আপনি বলবেন সবটা দুইটা সংখ্যার যোগফল হচ্ছে 10, একটা সংখ্যা হচ্ছে 3, তাহলে 10 থেকে 3 বাদ দিলে অন্য সংখ্যাটা পাওয়া যাবে, অন্য সংখ্যাটা হচ্ছে 7। তো ওই একই সিস্টেমে আমরা এখানে বলতে পারি একটা সংখ্যা হচ্ছে এক্স, আর দুইটা সংখ্যার যোগফল হচ্ছে কত? 11। তাহলে অন্যটা কত হবে? 11 থেকে এক্স বাদ দিলে যেটা পাওয়া যাবে সেটা। এখন হচ্ছে শর্ত এ করতে হবে, শর্ত অ্যাপ্লাই করতে হবে। তার আগে আমরা লব আর হর সাজাই। লব হচ্ছে এক্স আর হর হচ্ছে 11/x, মানে 11 মাইনাস এক্স। লব হচ্ছে এক্স, হর হচ্ছে 11 মাইনাস এক্স। এখন হচ্ছে আপনি শর্তগুলো অ্যাপ্লাই করেন। কি কি বলেছে? বলেছে লব থেকে 2 বিয়োগ করলে, তার মানে এক্স থেকে 2 বিয়োগ করলে এবং হরের সাথে 3 যোগ করলে, আমরা তো জানি লব হচ্ছে উপরে, হর হচ্ছে নিচে। লব থেকে 2 বিয়োগ করলে, হরের সাথে 3 যোগ করলে ভগ্নাংশের মান হবে হাফ। ভগ্নাংশের মান পাওয়া যাবে হাফ। এখন এই ভগ্নাংশটার মান কত হবে? হাফ হবে, মানে সবটার মান হাফ হয়ে যাবে, তাই আমরা সবটাকে হাফ লিখেছি। এখন যদি আপনি যোগ বিয়োগ করেন তাহলে অ্যান্সার পেয়ে যাবেন। তো যোগ বিয়োগ করার জন্য কি করতে হবে? উপর হচ্ছে x-2 থাকলো, উপর হচ্ছে x-2, আর নিচে কি আছে? নিচে আছে 11 আর 3 যোগ করলে কত হবে? 11 3 যোগ করলে 14, নিচে হচ্ছে 14 - x। এখন কি করতে হবে? পরের লাইনে আর গুণ করতে হবে। আর গুণ করে বা ক্রস গুণ করে হচ্ছে অ্যান্সারটা বের করতে হবে। তো এখানে আমরা ক্রস গুণ যদি করি সেক্ষেত্রে কি হবে? এখানে হচ্ছে আছে 1, এখানে আছে 2। আমরা গুণ করবো সবসময় যেটাতে এক্স এর মান বড় হবে। যেমন এটা গুণ করলে 2x, এটা বড়, তার মানে আমরা এক্স এর মানটা আগে নিব, মানে 2টা আগে গুণ করবো। তাহলে গুণ করলে কত আসে? গুণ করলে আসে হচ্ছে 2x। যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে 2x-4, 2x-4 ইকুয়াল 1 এর সাথে 14 - x গুণ করলে 14 - x থাকবে। এরপর লাইন আমরা কি করবো? এক্স গুলাকে একসাথে করবো, একসাথে করে অ্যান্সারটা বের করে ফেলবো। ঠিক আছে? আপনার হচ্ছে এক্স গুলোকে একসাথে করেন। -x টাকে বাম পাশে আনলে হবে প্লাসের এক্স, হবে 3x। আর -4টা ডান পাশে নিলে হবে প্লাসের 4, তাহলে হবে 14 আর 4 হচ্ছে 18। তাই এখানে 3x আর এটা হচ্ছে 18। 18 কে 3 দিয়ে ভাগ করলে আসবে 6, x এর মান পাওয়া যাবে 6। 6 হয়ে গেলে তাহলে এখানে 11 - x এর মান হবে 5, তাহলে অ্যান্সার হবে 6/5। আপনারা এটা সলভ করেন বাকিটা। তো মূলত এই ভগ্নাংশের যে শীটটা আছে এই টাইপের অঙ্ক হচ্ছে সব বেশি আপনারা হচ্ছে ধরে নিতে হবে। হচ্ছে এখানে যেমন আরেকটা অঙ্ক আছে ভগ্নাংশের অঙ্ক। ভগ্নাংশের অঙ্কগুলো ইম্পর্টেন্ট। দেখেন এই 12 নম্বর অঙ্কটা। 12 নম্বর অঙ্কটা কি বলেছে দেখেন, এখানে বলেছে হচ্ছে একটি ভগ্নাংশের লব ও হর উভয় থেকে 1 বিয়োগ করলে ভগ্নাংশটি এত হয়, কিন্তু লব ও হর উভয়ের সঙ্গে যোগ করলে 1 যোগ করলে এত হয়। ভগ্নাংশটি কত?
এখানে কিন্তু আপনাকে এক্স আর ওয়াই ধরতে হবে, কারণ দুইটার মধ্যে কোনো সম্পর্ক বলে দেওয়া নাই যে এক্স আর ওয়াই যোগ করলে তো এক্স আর ওয়াই বিয়োগ করলে তো, এগুলো কিন্তু বলা নাই। যদি বলা না থাকে তখন আপনার কি করতে হবে, লব ধরতে হবে এক্স, হর ধরতে হবে ওয়াই। এখন বলছে লব ও হর থেকে এক বিয়োগ করলে, লব থেকে আমি বিয়োগ করলাম এক, হর থেকে বিয়োগ করলাম এক, ঠিক আছে, এক বিয়োগ করলে ভগ্নাংশটা কত হবে, ভগ্নাংশটা হবে 2/3। এটা হচ্ছে একটা সমীকরণ। আবার বলছে কিন্তু লব ও হর উভয়ের সাথে যদি আপনি এক যোগ করেন, যদি লবের সাথে এক যোগ করেন, হরের সাথে এক যোগ করেন, লব আর হর দুটোর সাথে যদি আপনি এক যোগ করেন, তাহলে যে ভগ্নাংশটা পাওয়া যাবে সেটা হবে কত, 3/4। তো এইখানে হচ্ছে দুইটা সমীকরণ হয়ে গেছে, দুইটা সমীকরণ। এখন আপনাকে দুইটা সমীকরণ সলভ করতে হবে। দুইটা সমীকরণ সলভ করার জন্য কি করতে হবে, প্রথমে আর গুণ করে নিতে হবে। আর গুণ করে নিলে আপনি হচ্ছে ভগ্নাংশটা থেকে উঠাইতে পারবেন। এখানে হবে 3x - 1, এখানে হবে 2y - 2। তারপর x y গুলোকে একপাশে করলে একটা সমীকরণ পাওয়া যাবে। আবার এটাকে আপনি যদি আর গুণ করেন 4x + 4, 3y + 3 গুণ করলে এখানে একটা সমীকরণ পাওয়া যাবে। এই দুইটা সমীকরণ, এই সমীকরণ দুইটাকে আপনি কি করতে পারেন, আপনি হচ্ছে তখন হচ্ছে সমাধান করতে পারেন। সমাধান করার জন্য প্রতিস্থাপন বা অপনীয়ন আমরা যে করেছিলাম 9-এ, তো সেই নিয়মগুলো করতে হবে অ্যাপ্লাই। যেমন হচ্ছে এখানে আছে 4x, এখানে আছে 3x। আমরা যদি এই 3-এর সাথে 4 গুণ করি তাহলে এটা হবে 12x। আবার এই 4x এর সাথে যদি যদি আমরা 3 গুণ করি তাহলে এটা হবে 12x। তো আমরা যদি এই সমীকরণের সাথে 4 গুণ করি আর এই সমীকরণের সাথে সবটার সাথে 3 গুণ করি, তাহলে এটা হবে 12x, এটা হবে 8y, এটা হচ্ছে 4, এটা হবে 12x - 9y - 3। তাহলে 12x আর 12x বিয়োগ করলে কাটা যাবে, আমরা চাচ্ছি একটা x কে কাটতে। এর জন্য আমরা সমীকরণ দুটাকে যদি বিয়োগ করে দেই তাহলে হচ্ছে x আর y এর মান পাওয়া যাবে। সমীকরণ দুটাকে বিয়োগ করলে x আর y এর মান পাওয়া যাবে, পাওয়া গেলে হচ্ছে আমাদের অ্যান্সার চলে আসবে। তো আপনাদের জন্য এই শীটটা থাকলো, আপনারা হচ্ছে শীটটা যতটুকু পারেন করবেন, আপনাদের কোনো প্রেশার নাই, যতটুকু পারেন আপনারা করবেন। আর পরের দিনগুলোর পরীক্ষার রুটিন আপনাদের দেওয়া আছে, ঠিক আছে। আজকে শেষ হয়ে গেলে জয়েন করার দরকার নাই, অলরেডি 10টা বেজে গেছে। আপনাদের যেটা করতে হবে, এই শীটটা বুধবার দিন আমাদের যেহেতু আবার ক্লাস আছে, বুধবার দিন আপনারা হচ্ছে সমস্যাগুলো বলবেন। তার আগে যে কোনো সমস্যা গ্রুপে আপনারা যতগুলো পারা যায় সলভ করবেন, ঠিক আছে। আর কালকে পরীক্ষা আছে, পরীক্ষার জন্য পড়াশোনা করেন, পরীক্ষাটা ভালো করে দেন, পড়ার জন্য গ্যাপ না পড়ে, ঠিক আছে। আর বৃহস্পতিবার পরীক্ষা আছে, সেটার জন্য প্রস্তুতি নেন। আর হচ্ছে যে কোনো সমস্যা গ্রুপে দেন, আমি তো আছি, সবাই আছে, আমরা সবাই মিলে দেখবো। আর হচ্ছে ম্যাথ গুলো অবশ্যই করতে হবে, ম্যাথ গুলো না করলে কিন্তু সমস্যায় থেকে যাবে।